ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা পিএসসি মিসলেনিয়াস বইয়ের যে প্র্যাকটিস সেট সিরিজটা করছিলাম সেটা আজকে ম্যাথের আমরা প্র্যাকটিস সেট 5 করব। ঠিক আছে, ম্যাথের সেকশনটা করব প্র্যাকটিস সেট 5-এর। তো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন। আচ্ছা, আপনাদের যদি কোনো অঙ্কে ডাউট থাকে বা কোনো অঙ্ক যদি আপনাদের করতে পারছে না বলে মনে হয়, তখন আপনি কি করবেন, আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে, ডিসকাশন চ্যানেল, সেখানে সেই ছবিটা পাঠিয়ে দিতে পারেন। আমি তাহলে সেটা সলভ করে দিতে পারবো, বা ওখানে যারা আছে তারাও আপনার সমস্যাটা সমাধান করে দিতে পারে। এছাড়া আমার একটা মেন চ্যানেল আছে পিডিএফের, তো সেটারও লিঙ্ক আমি ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে ওখানে জয়েন হয়ে যেতে পারেন। তো শুরু করা যাক আজকের ফার্স্ট কোশ্চেন। 76 দাগের কোশ্চেনে কী বলছে, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যা 476 দিয়ে বিভাজ্য তা হলো কোনটা হবে। এখানে জানি আমরা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত। প্রথমেই আমাদের 10,000 লিখে নিলাম 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এবার একে যদি আমি 476 দিয়ে ভাগ করি, তাহলে দেখো কী আসে। ফার্স্ট আমাদের 2 দিয়ে যাবে, তাহলে এখানে 800, আর 7 দুগুণ 14 মানে 140, আর 8 দুগুণ 6 দুগুণ 12, 6 দুগুণ 12 মানে এখানে আসলো হচ্ছে 952 আসলো। তাহলে এখানে 8 হাতে 1 আসলো, এখানে 4 হাতে 1, এখানে আচ্ছা 0 এখানে আসলো, একবার যাবে মানে 4 7 6, এখানে আসলো 4 আসলো। তাহলে সংখ্যাটি হবে কি, সংখ্যাটি হবে হচ্ছে 1000, এই 10,000 প্লাস এখানে 476 মাইনাস 4, এইটা হবে। তাহলে এখান থেকে আসছে হচ্ছে 10,472 হবে। তাহলে বি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট চলো, এখানে 76-এর উত্তরে বি দেওয়া আছে অ্যান্সারেও, ঠিক আছে। নেক্সট চলো, 77 দাগের কোশ্চেনে কী বলছে, এইটা একটা এখান থেকে মানটা আমাদের বের করতে বলেছে। তাহলে এক্স টু দি পাওয়ার এখানে 6 আছে, তার কিউব রুট আছে। কিউব রুট মানে আমি এখানে 1/3, তাহলে এটা লিখে দিলাম, ভাগ এক্স টু দি পাওয়ার 12, আর এখানেও কিউব রুট আছে মানে এখানে আমি ভাগ 3 লিখে দিলাম, ইন্টু এক্স টু দি পাওয়ার -3, তাহলে আমি এটাকে কীভাবে লিখতে পারি, 1/x টু দি পাওয়ার কিউব, এরমভাবে লিখতে পারি, ইন্টু এক্স টু দি পাওয়ার এখানেও আমি সেভাবে লিখতে পারি 9/3 লিখতে পারি। তাহলে দেখো এবারে আমি যদি কেটে দিই এই পাওয়ারের এখানগুলো, তাহলে এখান থেকে আসলো এটা 2, এখান থেকে এটা 4 আসলো, আর এখান থেকে এটা 3 আসলো। তাহলে হচ্ছে এক্স স্কোয়ার ভাগ হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 ইন্টু 1/x টু দি পাওয়ার কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার এখানে কিউব। তাহলে এইটা কেটে গেল, এখান থেকে আসছে হচ্ছে এক্স স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার 4 আসলো। তাহলে 1/x স্কোয়ার মানে ডি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট চলো, এবারে 78 দাগের কোশ্চেনে কী বলছে, এই যে বর্গমূল, এইটার বর্গমূল আমাদের বের করতে বলেছে। তো আমাদের 7 + 3 √5 আর মাইনাস কেন, এটা হচ্ছে ইন্টু থাকবে 7 - 3 √5। তাহলে দেখো এইটা হচ্ছে মানে এইটা আর এইটা পরস্পরের হচ্ছে কনজুগেট, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি 7 স্কোয়ার মাইনাস 3 √5 তার হোল স্কোয়ার। তাহলে 7 × 7 = 49 মাইনাস 9 × 5, তাহলে এখানে আসলো কত, এটা হচ্ছে 49 মাইনাস 45 মানে আসলো 4 আসলো। আর এখানে বলেছে এইটার রুট চেয়েছে, তাহলে কত, 4-এর রুট হচ্ছে আমাদের কত, এখান থেকে আসলো 2, তাহলে অ্যান্সার হবে ডি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো, তাহলে 78-এর এখানে উত্তর আছে, এখানেও ডি আছে, ঠিক আছে। নেক্সট চলো, 79 দাগের কোশ্চেনে কী বলছে, তিনটি ঘন্টা যথাক্রমে 10, 15 আর 24 মিনিটের ব্যবধানে বাজে। সকাল 8টায় ঘন্টাগুলি একসঙ্গে বাজার পর আবার কতক্ষণ ঘন্টাগুলি একসঙ্গে বাজবে। তাহলে যদি আমি এটা বের করি, তাহলে 2 দিয়ে ফার্স্ট আমি লসাগু বের করছি, তাহলে 2 দিয়ে করলাম, এখানে 5 × 2 = 10, 15 যেভাবে ছিল সেভাবে লিখলাম, 12 × 2 = 24,
তাহলে 5 দিয়ে আবার যাবে, 5 একে 5, 3 5 15, আর এখানে 12, আবার 3 দিয়ে যাবে এখানে, তাহলে 1, এখানেও 1, আর 3 4 12, তাহলে হচ্ছে 5 8 40 ইন্টু 40 ইন্টু 3 মানে 120 মিনিট। আচ্ছা 120 মিনিটকে যদি আমি 60 দিয়ে ভাগ করি তাহলে আসলো কত, 2 ঘন্টা, 2 আওয়ার আসলো। ঠিক আছে, তাহলে 8টার সময় যদি একসঙ্গে বাজে, পরে আবার কটার সময় বাজবে, সকাল 10টার সময় বাজবে, তাহলে বিয়ের দাগের অ্যান্সার সঠিক। মানে 8টার সময় ফার্স্ট বেজেছিল, প্লাস 2 ঘন্টা যদি যোগ করি তাহলে 10টার সময়, সকাল 10টার সময় বাজবে, তাহলে বিয়ের দাগের অ্যান্সার সঠিক। 79 বিয়ের দাগও আছে এখানে। নেক্সট চলো, 80 দাগের কোশ্চেনে বলছে যদি 4টি সংখ্যার গড় 20 হয় এবং একটি ধ্রুবক বা যেটা কনস্ট্যান্ট হিসেবে সি প্রতি সংখ্যার সঙ্গে যোগ করা হয় তাহলে উহার গড় 22 হয়ে যায়, তাহলে সি এর মান কত? তাহলে আমরা কি জানি, মানে কোনো একটা গড়ের মানে প্রতিটা সংখ্যার সঙ্গে যদি এক্সট্রা সংখ্যা মানে সেম সংখ্যা যদি যোগ করা হয় তাহলে গড়ের ক্ষেত্রেও তাহলে সেম সংখ্যায় যোগ হয়। তাহলে দেখো এখানে আগে ছিল 20 থেকে এখন হয়েছে 22, মানে প্রত্যেকটা সংখ্যার সঙ্গে সেম সংখ্যা যোগ করে হয়েছে 22, তাহলে নিশ্চয়ই এখানে 2 যোগ করা হয়েছে প্রত্যেকটা সংখ্যার সঙ্গে, তাহলে সি এর মান হবে 2, তাহলে এখানে সি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 81 দাগের কোশ্চেনে বলছে, এইটা কি বলছে, এত ক্রমিক সমানুপাতিক হলে এক্স ও ওয়াই এর ধনাত্মক মান নির্ণয় করো। এটা যদি বলছে এক্স 12 ওয়াই 27 ক্রমিক সমানুপাতিক হলে এক্স ও ওয়াইয়ের ধনাত্মক মান নির্ণয় করো, তাহলে এক্ষেত্রে আমরা আগে এটা লিখি এক্স 12 ওয়াই আর 27। এখানে যেহেতু ক্রমিক সমানুপাতিক বলেছে, মানে এই প্রথম যে 3টে সংখ্যা এটা পরস্পরের সমানুপাতিক আছে, আবার এই যে পরের যে 3টে সংখ্যা 12 থেকে 27 অবধি এরাও পরস্পরের সমানুপাতিক আছে। তাহলে আমাদের 12 থেকে 27 অবধি যদি পরস্পরের সমানুপাতিক হয় তাহলে আমরা কীভাবে লিখতে পারি, 12/y ইকুয়ালস টু y/27 লিখতে পারি। তাহলে এখান থেকে ওয়াই স্কোয়ার কত আসলো, 12 27 ইন্টু 12, তাহলে এখান থেকে আসছে কি, ওয়াই এর রুট করে দিলাম, এখানে হচ্ছে 3 ইন্টু 9 মানে 27কে ভেঙে লিখলাম, আর এখানে 3 ইন্টু 4 12কে ভেঙে লিখলাম, তাহলে এখান থেকে 9-এর বর্গমূল হচ্ছে 3 আসলো, 3 আর 3-এর বর্গমূল আবার 3 বেরিয়ে আসলো, আর 4-এর বর্গমূল 2 বেরিয়ে আসলো, তাহলে এখান থেকে কত, 6 আর 3 6 18, তাহলে এখান থেকে ওয়াইয়ের মান আসলো 18। এইবার আবার প্রথম যে আমাদের সংখ্যাটা সেটার থেকে আমরা এক্সের মানটা বের করে নেবো, তাহলে আমরা এবার পেলাম হচ্ছে এক্স 12, এটা ওয়াই পেয়েছি আমরা 18 পেয়েছি, তাহলে 18টা লিখে দিলাম, তাহলে এবার হচ্ছে x/12 তারপরে 12/18, তাহলে এখান থেকে আমাদের মানটা আসছে এক্স ইকুয়ালস টু 12 ইন্টু 12/18। এবারে 6 দিয়ে কাটলাম, এখানে তাহলে 2 আসলো, আবার এই 3 দিয়ে যদি 12কে কাটি তাহলে এখানে 4 আসলো, তাহলে কত আসছে, 8 আসছে। তাহলে একটা হচ্ছে এক্সের মান আসলো 8 আর ওয়াইয়ের মান আসলো কত, 18 আসলো, তাহলে এখান থেকে সি এর দাগের অ্যান্সার সঠিক হচ্ছে। নেক্সট চলো, এবারে কোনটা, 82 দাগের কোশ্চেনে কী বলছে, কিছু পরিমাণ টাকা এ বি ও সি এর মধ্যে 2:3:4 অনুপাতে ভাগ করা হবে ঠিক করা হলো, কিন্তু ভুলবশত 7:2:5 অনুপাতে ভাগ করে দেওয়া হলো, তার ফলে বি 40 টাকা কম পেলো, 40 টাকা কম পেলো, টাকার পরিমাণ তাহলে কত ছিল? তাহলে এক্ষেত্রে আমাদের কীভাবে করতে হবে, দেখো এ বি সি দেওয়ার কথা ছিল, মানে দেওয়ার কথা ছিল 2:3:4 এই অনুপাতে, কিন্তু দেওয়া হয়েছে কত অনুপাতে, 7:2:5 এই অনুপাতে দেওয়া হয়েছে। তাহলে এখান থেকে দেখো এটা কি হবে, তাহলে এবার দেখো এখানে আমাদের এইটা যদি আমি যোগ করি, 2 3 আর 4 যদি যোগ করি তাহলে কত, 5 আর 4 9 আসলো এখানে। আচ্ছা এখানে কত আসছে, 7 আর 2 9 আর 5 করলে 14 আসলো। এবার দেখো আমাদের এর যে মান, মানে এটা তো হচ্ছে মূল যে অর্থ সেটা থেকেই ভাগ করে দেওয়া হয়েছে, এখানেও তাই মূল যে অর্থ সেখান থেকেই ভাগ করে এই 7:2:5 অনুপাতে দেওয়া আছে, তাহলে এই যে অর্থটা টোটাল অর্থটা এটা সমান হবে,
দুই ক্ষেত্রেই সমান হবে। তাহলে আমাদের এখানে সমান করার জন্য এখানে 14 দিয়ে আমাদের গুণ করতে হবে, আর এইটাকে সমান করার জন্য আমাদের 9 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে 14 দিয়ে গুণ করেছি মানে এই সবাইকে আমাদের 14 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি এটা আবার করে লিখি, a ইজ টু বি ইজ টু সি কত আসছে, এবার 14 দিয়ে যদি 2কে গুণ করো তাহলে 28, 14 দিয়ে 3কে গুণ করলে 42, 14 দিয়ে 4কে গুণ করলে হচ্ছে 56 আসলো। এবার 9 দিয়ে যদি করো এটা 7 নং 63, 9 দুগুণ 18, আর হচ্ছে 5 নং 45 আসলো। আচ্ছা, এবার দেখো এখান থেকে বলে দিয়েছে যে বি হচ্ছে 40 টাকা কম পেয়েছে, আগের যা অনুপাত ছিল তার থেকে যদি ভুল করে যেটা করেছে তার জন্য বি 40 টাকা কম পেয়েছে। তাহলে বি এখানে অনুপাত হিসাবে কত কম পেয়েছে, এখানে যে 24 টাকা অনুপাত হিসাবে কম পেয়েছে, মানে 24। তাহলে 24 সমতুল্য এখানে হচ্ছে 40 লিখতে পারি। তাহলে এইটাকে যদি আমি গুণ করি, মানে টোটাল যে টাকার অনুপাত সেটা কত, 90 ইন্টু 4 নং 36 মানে 126 আসবে। তাহলে 126 সমতুল্য কত, টোটাল অ্যামাউন্টটা চেয়েছে, টাকার পরিমাণটা চেয়েছে। তাহলে আমাদের এখানে আসছে 40 বাই হচ্ছে 24 ইন্টু 126। তাহলে এইটা দিয়ে কাটলাম, এখানে আসলো 4, আর এটা সরি এটা মানে 6 দিয়ে কেটেছি মানে 4 ছক 24, এখানে 6 দিয়ে কাটলাম তাহলে এটা আসলো 21, আর 40কে যদি আমি 4 দিয়ে কাটি তাহলে এখানে আসলো 10। তাহলে উত্তর কত আসছে বলো তো, 210 আসলো। তাহলে এ দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট চলো, 83 দাগের কোশ্চেনে বলছে কোন মানে কোনো চতুর্ভুজের কোনো একটি কোণ একটি সামান্তরিকের ক্ষুদ্রতম কোণটি 3 গুণ, সামান্তরিকের সন্নিহিত কোণগুলির অনুপাত 4:5, চতুর্ভুজটির অবশিষ্ট 3টি কোণের অনুপাত যথাক্রমে 4:11:9, চতুর্ভুজটির বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের সমষ্টি কত। তাহলে সেটা কীভাবে করবে দেখো, এখানে বলছে একটি সামান্তরিকের ক্ষুদ্রতম কোণটি 3 গুণ। তো এক্ষেত্রে আমাদের একটি সামান্তরিক ক্ষুদ্র মানে চতুর্ভুজের যে কোণটা, যদি আমি এটাকে এক্স ধরি, এটা বলছে যে সামান্তরিকের যে ক্ষুদ্রতম কোণটি 3 গুণ। আবার দেখো সামান্তরিকের সন্নিহিত কোণগুলির অনুপাত 4:5, মানে সামান্তরিক মানে তো দেখতে এরকম, ঠিক আছে এই, আর এখানে যে এই কোণটা এটা সবথেকে ক্ষুদ্রতম কোণ, আর এই কোণ আর এই কোণ সমান হবে, এই কোণটা আর এই কোণটা সমান হয়, আর এই যে কোণটা হয় মানে এটা কিন্তু 90 ডিগ্রি না, এমনি আমি বোঝানোর জন্য এরকম দিয়েছি, আর এই যে কোণটা, এই দুটো কোণ সমান হয়, আর এই কোণটা হচ্ছে বড় কোণ, আর এই কোণটা হচ্ছে ক্ষুদ্রতম কোণ। তার অনুপাত বলে দেওয়া হচ্ছে 4, ক্ষুদ্রতম কোণের অনুপাত, আর বৃহত্তম কোণের অনুপাত বলে দেওয়া আছে কত, 5। তাহলে এখান থেকে আমি যদি এইটা করি তাহলে ক্ষুদ্রতম কোণ এখানে আমরা কি লিখতে পারি, 4y লিখতে পারি। বলছে সমান্তরিকের যে ক্ষুদ্রতম কোণ তার 3 গুণ করলে হচ্ছে চতুর্ভুজের একটা কোণ আসবে, তাহলে ইন্টু 3 লিখলাম। আবার এখানে বলে দেওয়া আছে 4:5 হচ্ছে মানে সামান্তরিকের যে কোণগুলি তার অনুপাত বলে দেওয়া আছে, তাহলে এখানে 9 আসলো যোগ করলে। এবার সামান্তরিকের 4টে কোণ, এই 4 অনুপাতে 2টো কোণ আছে, আর 5 অনুপাতে 2টো কোণ আছে, তাহলে 9 দিয়ে যদি আমি 2 গুণ করি তাহলে 18 আসলো। তাহলে 18 সমতুল্য আমাদের কত, সামান্তরিক 4টে কোণ যেহেতু, তাহলে টোটাল মিলে 360 আসে, আমরা জানি সেটা। যদি এটা দিয়ে আমি এটা কেটে দিই তাহলে আসলো কত, 20 আসলে তাহলে 4-এর মান কত আসবে, 4-এর মান আসলো মানে এখানে 1 সমতুল্য, তাহলে 20 আসলো। তাহলে 4 × 20 করলে এখানে আসলো 80, মানে একটা যে ক্ষুদ্রতম যে কোণগুলি আছে, দুটো যে ক্ষুদ্রতম কোণ তার একটা কোণ হচ্ছে 80 আর একটা কোণও 80 আসলো। আবার 5-এর সঙ্গে যদি 20 গুণ করি তাহলে এখানেও আসলো 100, মানে দুটো 100 কোণ আছে, টোটাল মিলে 360 হলো। তাহলে আমাদের সামান্তরিকের যে কোণ সেগুলো আমরা পেয়ে গেলাম এখান থেকে। তাহলে আমি এই যে তাহলে ক্ষুদ্রতম কোণ ধরেছিলাম 4y ধরেছিলাম, তো আমি এর জায়গায় আমি 80 ধরে নিতে পারি, 80 লিখে দিতে পারি এখানে। তাহলে আমি 80 লিখে দিই, এখানে হচ্ছে 80 × 3 করে দিলাম, তাহলে এখানে আসলো হচ্ছে 240 আসলো। তাহলে চতুর্ভুজের একটা কোণ আসলো কত, চতুর্ভুজের একটি কোণ y x সমান হচ্ছে কত, 240 চলে আসলো। এবার এখানে আমাদের বলেছে চতুর্ভুজটি অবশিষ্ট 3টি কোণের অনুপাত, এখানে বলে দেওয়া আছে কত, 4:11:9। তাহলে আমি একটা কোণ আমাদের পাওয়া আছে চতুর্ভুজে, সেটা হচ্ছে 240,
প্লাস তার সঙ্গে যদি আমি এটা 4Q ধরে নিই, আর এখানে অনুপাত যদি আমি তুলে দিই, তাহলে এখানে 4Q প্লাস 11Q প্লাস 9Q এরকম লিখলাম। আর চতুর্ভুজ যেহেতু 4টে কোণ আছে, তাহলে এরও যে সমষ্টি সেটা 360 হবে। তাহলে এখান থেকে আমরা বের করে নিতে পারবো কিউ এর মানটা বের করে নিতে পারবো। তাহলে এইটা যোগ করলে আসছে 24Q, আর এই যে 240 এটা যদি আমি ওইদিকে নিয়ে যাই, তাহলে 360 মাইনাস 240 আসছে কত, 120। এবার কিউ এর মান আসলো তাহলে কত, 5। এবার এখানে বলছে যে চতুর্ভুজের বৃহত্তম কোণ, তাহলে বৃহত্তম কোণ তো হচ্ছে 240। এবার ক্ষুদ্রতম কোণ এখানে কত, 4 আছে। 4-এর সঙ্গে যদি আমি 5 গুণ করি, মানে 4Q যেহেতু ক্ষুদ্রতম কোণ, তাহলে 4 ইন্টু যদি 5 করি তাহলে আসছে কত, 20 আসলো। তাহলে যোগ করলে আসছে, মানে সমষ্টি আসছে কত, ক্ষুদ্রতম আর বৃহত্তম কোণের সমষ্টি চতুর্ভুজের, সেটা হচ্ছে 260। তাহলে বি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 84 দাগের কোশ্চেনে কী বলছে, 200 গ্রাম একটি সংকর ধাতুর মধ্যে জিঙ্ক ও তামার অনুপাত 5:3, কত গ্রাম তামা যোগ করলে ওই অনুপাত হবে 3:5। তাহলে আমাদের জিঙ্ক আর কপার এখানে আমাদের লড়াই কনসেপ্টের মাধ্যমে করব। 5:3 হচ্ছে প্রথমের অনুপাত বলে দেওয়া আছে। এবার যদি তামা মেশানো হয় তাহলে অনুপাতটা হচ্ছে 3:5। যেহেতু তামা মেশানো হচ্ছে, তাহলে আমাদের জিঙ্ক যেহেতু মেশানো হচ্ছে না, তাহলে জিঙ্কের অনুপাতটা আমাদের সেম থাকার কথা আগে এবং পরে। তাহলে এখানে আমি যদি 3 দিয়ে গুণ করি, তাহলে এখানেও 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে 15 আনার চেষ্টা করছি, এখানে 15 আসলো, আর এখানেও যদি 15 আসে তাহলে জিঙ্কের অনুপাতটা সেম থাকবে। তাহলে এখানেও আমি 5 দিয়ে গুণ করে দিলাম। তাহলে অনুপাতটা আসছে কত, এবারে জিঙ্ক ইস টু কপারে 15:9, আর হচ্ছে এখানে 15, আর হচ্ছে 5×5=25, এটা আসলো। তাহলে দেখো এবারে 15 প্লাস 9, 15 প্লাস 9 করলে কত আসে, এখানে আসছে হচ্ছে 24। তাহলে 24 সমতুল্য এখানে 20, এই 200 বলে দেওয়া আছে। আর আমাদের এখান থেকে কপার যুক্ত করতে হয়েছে কত, 16 অনুপাত যুক্ত করতে হয়েছে, আগের থেকে 16 অনুপাত যুক্ত করলে তারপরে এইটা আসছে। তাহলে 16 সমতুল্য কত আসবে, তাহলে 200/24 ইন্টু 16। তাহলে হচ্ছে এটা কি ঠিক আছে, হ্যাঁ ঠিকই আছে মনে হচ্ছে, ঠিক আছে চলো। তাহলে এখানে যদি আমি 6 দিয়ে 6 দিয়ে না, এটা হচ্ছে 8 দিয়ে যদি কাটি, তাহলে হচ্ছে এখানে 200/8 মানে হচ্ছে 25 আসলো এখানে। তাহলে 25 ইন্টু 16, 25 ইন্টু 16 করলে কত, 400/3। এবার এখানে যদি ভাগ করি আমি, 400 এভাবে 3×1 3, আর 1 0, 3×3 9, 1 আবার 0 বসালাম, 3×3 9, তাহলে 133 পূর্ণ 1/3, মানে এই দাগের অ্যান্সার সঠিক। এত গ্রাম মেশালে তাহলেই হচ্ছে অনুপাতটা এইটা আসবে। 85 দাগের কোশ্চেনে কী বলছে, কোনো শহরের জনসংখ্যা পরপর 2 বছরে যথাক্রমে 20% এবং 25% হ্রাস পায়, বছর পরে ওই শহরে, এখানে বছর পরে না 2 বছর তো হওয়ার কথা, কারণ 2 বছরের মানে শতকরা বলে দিয়েছে। তাহলে ওই শহরের জনসংখ্যা হ্রাস কত হবে, তার পার্সেন্টেজটা আমাদের বের করতে হবে। তাহলে যেহেতু 2 বছরের পার্সেন্টেজ বলে দিয়েছে, তাহলে আমাদের এটা সাকসেসিভের মাধ্যমে করতে হবে। সাকসেসিভের সূত্র কি, x প্লাস ওয়াই প্লাস XY/100। এখানে আমাদের x মানে হচ্ছে -20%, আর y মানে হচ্ছে -25%, কেননা হ্রাস পাচ্ছে বলে তাই মাইনাস দিলাম। তাহলে এখানে -20% প্লাস -25%, আর মাইনাস ইন্টু মাইনাস করলে হচ্ছে প্লাস আসলো। তাহলে 20 × 25/100, এটা দিয়ে কাটলাম, এখানে 5, তাহলে 5 দিয়ে 25কে কাটলে এখানে 5 আসলো। তাহলে -20%, -25%, আর হচ্ছে +5%। তাহলে বিয়োগ করে দিলে আসছে হচ্ছে 40, -40%। তাহলে হ্রাস পাচ্ছে কত, 40%। কিন্তু উত্তরে এখানে দেওয়া আছে যে এ দাগের উত্তরটা দেওয়া, কিন্তু আমার উত্তর যেটা বেরোচ্ছে সেটা সি বেরোচ্ছে। তাহলে আমি সি দিলাম, আপনারা আরেকবার চেক করে বলবেন এটা কি ঠিক আছে কিনা, কারণ আমি তো এইভাবে করি উত্তরটা এসছে, ঠিক আছে। নেক্সট চলো, 86 দাগের কোশ্চেনে বলছে, কোনো দ্রব্য মূল্য পরপর 2 বার 15% বাড়ানো হলে মোটের ওপর মূল বৃদ্ধি কত। তাহলে এখানেও সাকসেসিভ লাগবে, 2 বার 15% করে বাড়ানো হয়েছে, তাহলে 15% প্লাস 15% প্লাস 15 × 15/100। তাহলে এখান থেকে আসছে, দেখো এটা 15
15 প্লাস 15 যোগ করলে আসছে হচ্ছে 30, প্লাস এখান থেকে 15 স্কোয়ার কত 225/100, তাহলে 2.25, তাহলে এখান থেকে আসছে 32.25%। এটা আসলো। তাহলে এখান থেকে উত্তর হচ্ছে কত, বি এর দাগের অ্যান্সার সঠিক। 87 দাগের কোশ্চেনে কী বলছে, কোনো বিলে ওপর 3টি ছাড় যথাক্রমে 35%, 20% এবং 20% প্রথম এবং তৃতীয় ছাড়ের পার্থক্য হচ্ছে 22%। প্রথম আলাদা, তার সঙ্গে তৃতীয় ছাড়ের পার্থক্য যদি করা হয় তখন 22 টাকা হলে বিলের পরিমাণ কত। তাহলে এবারে দেখো 35% তো যেমন ছিল সেমন ছাড়টা আছেই। এবার দ্বিতীয় ছাড় হচ্ছে -20%, আর তৃতীয় ছাড় হচ্ছে -20%। তাহলে সাকসেসিভ যদি লাগাই তাহলে x প্লাস ওয়াই প্লাস xy/100, এখানে x এর হচ্ছে -20 আর y হচ্ছে -20, তাহলে এখান থেকে তাহলে প্লাস আসবে, মাইনাস ইন্টু মাইনাস করলে তাহলে 20 × 20/100, এটা আর এটা কেটে গেল, তাহলে এখান থেকে আসছে -36%। এটা হচ্ছে মাইনাস কেন দিলাম, কারণ হচ্ছে এটা হচ্ছে ছাড় হচ্ছে বলে, তাই জন্য। তাহলে 36 আর 35-এর মধ্যে পার্থক্য কত, 1-এর পার্থক্য, 1%-এর পার্থক্য, তাহলে 1% ছাড় মানে হচ্ছে 22 টাকা। তাহলে আমাদের চেয়েছে বিলের পরিমাণ, তাহলে বিলের পরিমাণ 100% হচ্ছে কত, 2200 টাকা হবে। তাহলে এ দাগের অ্যান্সার সঠিক। 88 দাগের কোশ্চেনে কী বলছে, কোনো এক্স দ্রব্যের মূল্য x% বাড়ানোর পর আবার x% কমানো হয়, দ্রব্যটি বর্তমান মূল্য হচ্ছে 1 টাকা হলে প্রথমে মূল্য কত হবে। তাহলে আমাদের সেই সাকসেসিভের মাধ্যমে ফার্স্ট আমরা আগে বের করে নিই কত পার্সেন্ট কমবে। তাহলে ফার্স্ট x% বেড়েছে, তারপরে আবার x% কমেছে, তাহলে প্লাস x% আর -x%, আর এদের যে গুণফল সেটা আসবে -x × x/100, তাহলে এইটা কেটে গেল, এখান থেকে আসলো হচ্ছে -x²/100, এটা পার্সেন্টেজ আসলো। তাহলে 100 - x²/100 এটা হচ্ছে বর্তমান মূল্য। এটা বর্তমান মূল্য কার ওপরে এসছে, মানে যখন 100 ছিল, আগে যখন 100 ছিল, এখন এসছে কত, এক্স, মানে 100 - x²/100, কেননা এটা কমে গেছে এই প্লাস x% আর -x% করার জন্য, বাড়ানো একবার আর কমানো একবারের জন্য এই মানটা আমাদের এসছে 100 থেকে। তাহলে এবার বলেছে যে বর্তমানে যদি 1 টাকা মূল্য হয়, এটা হচ্ছে টাকা, এটাও টাকা, তাহলে যদি 1 টাকা যদি হয় তাহলে এখন তাহলে কত হবে, মানে আগে তাহলে কত ছিল, তাহলে 100/100 -x²/100, এখান থেকে আমাদের আসছে কত, 10,000 উপরে আসলো, বা নিচে 10,000 -x², তাহলে উত্তরটা হবে ডি এর দাগ। এই জায়গাটা ভুল দেওয়া আছে, এই জায়গাটা এখানে আরেকটা শূন্য হবে, তা না হলে কখনোই সম্ভব হবে না, ঠিক আছে। তাহলে ডি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 89 দাগের কোশ্চেনে বলছে, আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 5% হ্রাস এবং প্রস্থ 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফলের হ্রাস আর বৃদ্ধি কত হবে, ক্ষেত্রফলের হ্রাস বা বৃদ্ধি কত হবে। তাহলে 5%, এখানে হচ্ছে ক্ষেত্রফল বলে, তাই তো। আমাদের সূত্রটা কি, ক্ষেত্রফলের সূত্র মানে আয়তক্ষেত্রের সূত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে বিফোর আর আফটার, তাহলে দৈর্ঘ্য আগে যদি মানে 5% মানে হচ্ছে 1/20, আগে যদি 20 হয়, এখন হ্রাস পেয়ে হয়েছে 19, আর প্রস্থ 10% বৃদ্ধি পেয়েছে মানে 1/10, মানে আগে যদি 10 ছিল এখন সেটা 11 হয়েছে। তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রফলটি বৃদ্ধি পাবে না হ্রাস পাবে। তাহলে আমাদের সূত্র, যদি ক্ষেত্রফল এখানে a হয়, তাহলে a1/a2 = এখানে L1 × B1 L2 × B2। তাহলে এখানে আমাদের মান বসাই, L1 এখানে আগে ছিল হচ্ছে 20, আর বর্তমানে হয়েছে হচ্ছে 19, আর B1 আগে ছিল হচ্ছে 10 আর বর্তমানে হয়েছে 11। তাহলে এখান থেকে আসছে কত, 200/9, 0
আর হচ্ছে 2, এইটা আসলো। তাহলে এক্ষেত্রে মানে 9 ইন্টু 11 করলে এইটা আসবে। কীভাবে করলাম, 9 আর 11, তাহলে 9 আর 1 আমি লিখে দিলাম। 9 আর 1-এর সঙ্গে যোগ যদি করো তাহলে এখানে আসলো 0, আর হাতে 1, এই 1-এর সঙ্গে যোগ করে দিলাম, তাহলে 2 আসলো এটা। তাহলে এইভাবে করলাম। তাহলে দেখো 9 অংশ বেড়েছে। তাহলে 9 কার থেকে বেড়েছে, 200 থেকে বেড়েছে, ইন্টু 100। এটা কাটলাম, তাহলে 2 দিয়ে 9কে কাটলে 4.5% বৃদ্ধি পাবে হচ্ছে ক্ষেত্রফল। তাহলে ডি এর দাগের অ্যান্সার সঠিক হবে, ডি এর দাগের অ্যান্সারটা সঠিক। নেক্সট চলো। আচ্ছা আমি একটা বলি, উত্তরে কিন্তু ভুল দেওয়া আছে। উত্তরে বি হচ্ছে মানে 4.5% হ্রাস দেওয়া আছে, এটা হবে না, বৃদ্ধি পাবে কিন্তু এটা, ঠিক আছে। নেক্সট চলো। 90 দাগের কোশ্চেনে বলছে কোনো আসল 8 বছরে 3 গুণ হয়, মানে প্রিন্সিপাল, এটা অ্যামাউন্ট 1, এটা 3, 8 বছরে, এটা কত বছরে হয়েছে, 8 বছরে 3 গুণ হয়েছে, কত বছরে তা 5 গুণ হবে। তাহলে এখান থেকে 5 গুণ, তাহলে এখান থেকে 3 গুণ হয়েছে মানে কত, সুদ কত, ইন্টারেস্ট কত হয়েছে, এখানে 2 হয়েছে। এখানে দেখো ইন্টারেস্ট কত হয়েছে, এখানে 5 - 1 4 এসছে। এটা হচ্ছে অ্যামাউন্ট মানে কি, সুদ আর আসল। তাহলে এখান থেকে 4 হচ্ছে, মানে এখানে দেখো 2 গুণ বেশি হয়েছে ইন্টারেস্ট। তাহলে নিশ্চয়ই বছরও 2 গুণ হবে। তাহলে 8 2 16, বছরে 5 গুণ হবে। এটা 1 থেকে 5 হবে সুদ আর আসল, এটা হচ্ছে 16 বছর। বিয়ের দাগে অ্যান্সার সঠিক। নেক্সট এবার 91 দাগে কোশ্চেনে বলছে আসলের 2 বছরে সবৃদ্ধিমূল তার 2.25 গুণ হলে চক্রবৃদ্ধি সুদের হার নির্ণয় করো। তাহলে এখানে বলেছে প্রিন্সিপাল আর এটা অ্যামাউন্ট, বলেছে হচ্ছে 1 আর 2.25। তাহলে যদি এটাকে সরল আকারে লিখি তাহলে কি আসছে দেখো, 1 আর এখানে 225/100, এখান থেকে এটা আমি লিখতে পারি, উভয় দিকে যদি 100 দিয়ে গুণ করে দিই তাহলে এটা 100 আর এটা 225 আসলো, এরকম আসলো। এবারে বলছে যে চক্রবৃদ্ধি সুদের হারে সুদের হার নির্ণয় করো। তাহলে দেখো এইটাকে যদি আমি 2 বছরের আকারে লিখি তাহলে কত আসে, 10-এর স্কোয়ার, আর এটা হচ্ছে 15-র স্কোয়ার। তাহলে 10:15 ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারে কত আসছে, 10:15। তাহলে আমি যদি ফার্স্ট 1 বছরের সুদ চেয়েছে, মানে বার্ষিক সুদ চেয়েছে চক্রবৃদ্ধি সুদে, তাহলে আমাদের যে কোনো এক জায়গা থেকে আমাদের বের করলেই হয়ে যাবে। তাহলে নিচে 10 আর এখান থেকে গ্যাপ 5, তাহলে 5/10 ইন্টু 100, যদি কাটলাম 2 আর এখান থেকে আসলো, তাহলে এটা হচ্ছে 50% হচ্ছে সুদের হার। তাহলে ডি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট 92 দাগে কোশ্চেনে কি বলছে, 92 দাগে কোশ্চেনে বলছে যে 450 টাকার একটি ব্যবসা শুরু করলো, এক্স মাস পরে বি 300 টাকা দিয়ে ব্যবসায় যোগদান করলো। বছরের শেষে লাভের অনুপাত 2:1 হলে মানে এক্সের মান কত। তাহলে দেখো এ হচ্ছে 450 টাকা একটি ব্যবসা শুরু করলো এক্স মাস পরে, তাহলে ধরো এ হচ্ছে পুরো 12 মাস খেটেছে, বছরের শেষে বলেছে মানে 12 মাস, 1 বছর ধরে ব্যবসাটা চলছে। আর বি এর ক্ষেত্রে হচ্ছে সে 3 মাস, সরি এক্স মাস পরে এসছে, তাহলে 12 - এক্স করলাম, তার টাকাটা তাহলে কি এত মাস খেটেছে। এবারে এখান থেকে এইটা কাটলো, এটা যদি 5 দিয়ে কাটি তাহলে 5 নং 45, এটা 5 দিয়ে কাটলে এটা 6, আর 3 দিয়ে কাটলে এখানে আসে 3 3 9, এটা 2, এটা আসলো। আচ্ছা এই 2 দিয়ে কাটলে এটা আসলো 6, তাহলে এখানে 18:12 - এক্স। তাহলে এইটা আসছে কি, এটা হচ্ছে লভ্যাংশ অনুপাত পেলাম। তাহলে 18/12 - এক্স ইকুয়ালস টু, এখানে আমাদের লভ্যাংশ অনুপাত বলে দেওয়া আছে কত, 2:1। তাহলে এটা আসলো, কাটাকাটি করে দিলাম, এখান থেকে আসলো কত, 12 - এক্স ইকুয়ালস টু 9। তাহলে এক্সের মান আসছে কত, 3। তাহলে 3 মাস পরে বি তাহলে মানে এই ব্যবসার সঙ্গে যুক্ত হবে। তাহলে ডি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট 93 দাগের কোশ্চেনে বলছে এ বি ও সি যথাক্রমে 6,500 টাকা 6 মাসের জন্য, 8,400 টাকা 5 মাসের জন্য এবং 10,000 টাকা 3 মাসের জন্য বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করলো, মানে বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করলো। এ ব্যবসা
দেখাশোনার জন্য মোট লভ্যাংশে 5% পাবে ঠিক হলো। এ ব্যবসা দেখাশোনার জন্য মোট লভ্যাংশে 5% পাবে ঠিক হলো। মোট এত টাকা যদি লাভ হয় তাহলে বি এর লভ্যাংশ কত হবে? তাহলে দেখো এখান থেকে এ, বি আর সি, তাহলে হচ্ছে 6500 ইন্টু 6, 8400 ইন্টু 5, আর হচ্ছে 10,000 ইন্টু 3। তাহলে এখান থেকে আমাদের দুটো শূন্য, এখান থেকে দুটো শূন্য, এখান থেকে দুটো শূন্য কেটে গেল। তাহলে 3 দিয়ে কাটা যাবে না, 5 দিয়ে কাটা, হ্যাঁ 5 দিয়ে কাটো। 5 দিয়ে কাটলে এখানে 13 আসলো, 5 তেরো 65, আর এখানে 5 দিয়ে কাটলে 2 আসলো। তাহলে এবারে আবার 3 দিয়ে কাটা যাবে। আচ্ছা 3 দিয়ে না, 6 দিয়েই যাবে কাটা। 6 দিয়ে কাটো তাহলে। তাহলে 6 1 6, 4 ছক 24, আর এখানে 6 কেটে গেল। তাহলে 13, 14, আর এখানে আসলো 1, এইটা আসলো। এবারে সরি না, এখানে 20 ছিল না, এখানে 20 ছিল, ভুল হয়েছে। তাহলে এখানে আসলো হচ্ছে 10 আসলো, এখানে 10 আসবে, ঠিক আছে। তাহলে এবার এই জায়গার থেকে আমাদের আসছে কি, এটা হচ্ছে লভ্যাংশ এসে গেল। এবারে মোট এত টাকা লাভ হলো, তাহলে এখান থেকে যোগ করো, এখান থেকে কত আসছে, 24 আর 3 হচ্ছে 27, আর 10 37 আসলো। 37 সমতুল্য এটা আসছে 7400। তাহলে এখান থেকে এটা কাটলে এখান থেকে 200 আসলো, তাহলে 1 সমতুল্য এখানে 200। এবারে বলছে তাহলে এর ক্ষেত্রে এবার দাঁড়াও, এ হচ্ছে দেখাশোনার জন্য 5% লভ্যাংশ পাবে। 5% লভ্যাংশ পাবে মানে, আচ্ছা এই জায়গাটা একটু ভুল হয়েছে, এখানটায় 5%-এর আগে কেসটা করে নিতে হবে, ঠিক আছে। এই যে 5% এ দেখাশোনার জন্য পাচ্ছে, তাহলে এখানে আমাদের 7400 থেকে 5% আগে কেটে নাও। এখান থেকে এটা কেটে গেলে এখানে আসছে কত, 35, মানে 350 প্লাস 20 মানে 370 আসছে। তাহলে 7400 মাইনাস 370 করলে এখানে আসছে হচ্ছে 7030 আসলো। তাহলে এখন যে লভ্যাংশটা আছে সেটা কত, 7030। তাহলে এটা মুছে দিয়ে আমি করি। এবারে এদের যোগফল হচ্ছে 37 সমতুল্য এখানে আসলো হচ্ছে 7030। এবার এইটা দিয়ে যদি এটা কাটো, 37 একে 37, এখানে আসলো কত, এখানে আসলো হচ্ছে 3 হাতে 1, এখানে 1 আসলে এটা 4 হলো, তাহলে এইটা আসলো, তাই তো। এবারে হচ্ছে যদি আমি এখানে 37-এর সঙ্গে 9 দিয়ে গুণ করি, 7 নং 63, 3 হাতে 6, 3 নং 27, আর 6 যোগ করলে হ্যাঁ এটা আসছে, ঠিক আছে। 333 চলে আসছে এখানে। তাহলে এখানে আসছে 190, 1 সমতুল্য 190 আসলো। তাহলে এখানে আমাদের চেয়েছে বি এর মানটা চেয়েছে, তাহলে বি সমতুল্য হচ্ছে 190 ইন্টু 14। তাহলে 1400 প্লাস এখানে 4 ইন্টু 14 করলে কত, 90 ইন্টু 36 মানে 126। তাহলে 1526, 1500 কী হলো, দাঁড়াও একটু, আচ্ছা একেবারে আমি এটা গুণ করি, নাহলে এই জায়গাটা গুণটা গন্ডগোল হচ্ছে। এটা হচ্ছে 19 আর 14 গুণ যদি করি, 4 নং 36, 6 হাতে 3, 4 একে 4 আর 3 7, আর 7 আর 9 যোগ করলে কত, 7 আর 9 যোগ করলে 16, 6 হাতে 1, 1 একে 1 আর 1 আছে 2। তাহলে এখান থেকে আসছে হচ্ছে 2660। তাহলে বিয়ের দাগে অ্যান্সার সঠিক হবে। নেক্সট চলো, 94 দাগের কোশ্চেনে কি বলছে, কবির ধার্য মূল্যের ওপর 25% ছাড়ে একটি জিনিস ক্রয় করলো, সে 660 টাকা জিনিসটি বিক্রি করলো, করে 10% সে লাভ করলো, জিনিসটির ধার্য মূল্য কত ছিল? তাহলে কবিরের যে
গভীর তালে 10% লাভ করেছে যখন সে 660 টাকায় সে বিক্রি করেছে তখন। তাহলে টোটাল হচ্ছে সে বিক্রি মূল্য কত, 110%, সমতুল্য হচ্ছে 660 টাকা। তাহলে সে ক্রয় করেছে কত টাকায়, 660 বাই 110 ইন্টু 100, এখান থেকে এটা কাটলো, এটা দিয়ে কাটলে এখানে আসলো হচ্ছে 60। তাহলে 600 টাকায় সে ক্রয় করেছিল। এবারে সে হচ্ছে যখন যে দোকান থেকে কিনেছে সেই দোকানের যে ধার্য মূল্য ছিল, মানে প্রাইসে যে ধার্য মূল্য ছিল তার উপরে সে 25% ছাড় পেয়েছিল। তাহলে এই 25% ছাড় পাওয়া মানে ধার্য মূল্য যদি 100% হয় তাহলে 25% ছাড় পেয়েছে, মানে সে 75%-এ মানে 75%-এ সে 600 টাকা মূল্য তার আসছে, 600 টাকা। তাহলে যদি ধার্য মূল্য যদি 100% হয় তাহলে এখান থেকে কত টাকা আসবে দেখো, মানে ধার্য মূল্য কত টাকা হবে, ধার্য মূল্য এখানে হচ্ছে 75 ইন্টু 100, এখান থেকে যদি এটা 25 দিয়ে কাটি এটা 3, এটা 4 আসলো। এবার 3 দিয়ে 600-কে কাটলে এখান থেকে আসলো 200, তাহলে 800 টাকা হচ্ছে ধার্য মূল্য ছিল। তাহলে ডি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 95 দাগে কোশ্চেনে বলছে কি গান্ধী জয়ন্তীর উপলক্ষে গান্ধী আশ্রম সিল্কের কেনাকাটার ওপরে এত % ছাড় ঘোষণা করলো। একটি সিল্কের শাড়ির বিক্রয় মূল্য যদি 525 টাকা হয় তাহলে শাড়িটির ধার্য মূল্য কত হবে। তাহলে এমপি এসপি, এখানে 25% ছাড় দিচ্ছে মানে কত, 25% মানে হচ্ছে 1/4, তাহলে হচ্ছে 4 টাকা যদি হচ্ছে মার্কেট প্রাইস হয়, 3 টাকা হচ্ছে সেলিং প্রাইস হবে। তাহলে এখানে বিক্রয় মূল্য বলে দিয়েছে 525, তাহলে 3 সমতুল্য 525, 3 দিয়ে কাটো, 3 1-কে 3, 3 7 21 আর 3 5 15, তাহলে 1 সমতুল্য হচ্ছে 175। তাহলে 4 সমতুল্য কত, 175 ইন্টু 4, তাহলে 2 দিয়ে ফার্স্টটাকে আমি যদি গুণ করে দিই, না সরি 4, 2 দিয়ে 4 দিয়ে গুণ করো, তাহলে এখানে আসলো 400, 4 7 28 মানে 280, আর 4 5 20, তাহলে এখান থেকে 20 আসলে এখানে আসছে কত, 700 আসছে, তাই তো, হ্যাঁ 700 আসছে এখান থেকে। তাহলে উত্তর হবে এ দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 96 দাগের কোশ্চেনে বলছে রাম ও শ্যাম একটি কাজ একসঙ্গে 12 দিনে করে। রাম প্লাস শ্যাম একটি কাজ 12 দিনে করে, শ্যাম প্লাস হরি একটি কাজ করে 15 দিনে, আর ওই একই কাজ রাম ও হরি করে হচ্ছে, রাম আর হরি করে হচ্ছে 20 দিনে। তাহলে একসাথে যদি আমি করি এটা লসাগু আসছে 60, তাহলে 5 12 60, 4 15 60 আর 3 কুড়ং 60। তাহলে রাম একা সেই কাজটি কত দিনে করবে, তাহলে এখান থেকে যদি আমরা এটা যোগ করি তাহলে দেখো আর দুটো করে আছে, এখানে আর দুটো, এইচ দুটো, এস দুটো, তাহলে এখানে কি আসছে আর প্লাস এস প্লাস এইচ ইকুয়ালস টু 5 4 আর 3 যোগ করলে কত, 9 আর 3 যোগ করলে 12 আসলো। তাহলে আর প্লাস এস প্লাস এইচ সমান আসছে এখানে 2 দিয়ে যদি কাটি 6, তাহলে এদের টোটাল এফিসিয়েন্সি কত, 6। একসঙ্গে যদি কাজ করে তাহলে মানে একদিনে সে 6, তারা একসঙ্গে 6 অংশ কাজ করতে পারবে। তাহলে এবার বলছে যে আমাদের রামের কত সময় লাগবে, তাহলে দেখো এর যে এফিসিয়েন্সি এটা কত, 4, তাহলে যদি এখানে 4 বসিয়ে দিই এই জায়গাটায় তাহলে রামের এফিসিয়েন্সি আমরা পেয়ে যাব। তাহলে 6 - 4 এখানে 2 আসলো রামের এফিসিয়েন্সি। এবার রামের সময় লাগবে কত, রামের সময় লাগবে হচ্ছে 60 হচ্ছে টোটাল কাজ, 60/2 মানে 30 দিন সময় লাগবে। তাহলে এ দাগের অ্যান্সার সঠিক। নেক্সট এবারে হচ্ছে 97 দাগের কোশ্চেনে কি বলছে, 97 দাগের কোশ্চেনে বলছে একটি ট্রেন 10 কিমি দূরত্ব 12 মিনিটে অতিক্রম করে। তাহলে 60 মিনিটে কতক্ষণ অতিক্রম করবে, দাঁড়াও এটা আমি ভালো করে লিখি, 12 মিনিটে হচ্ছে 10 কিমি যায়, তাহলে 60 মিনিটে কত দূরত্ব অতিক্রম করবে, 60/12 10/12 ইন্টু 60, এটা দিয়ে কাটলাম, তাহলে হচ্ছে 50 কিমি যাবে পার আওয়ার, এটা কেন 60 মিনিট মানে 1 ঘন্টা, তাহলে স্পিড আমরা পেয়ে গেলাম, ট্রেনের স্পিড কত, 50 কিমি পার আওয়ার। এবার যদি ট্রেনটি গতিবেগ ঘন্টায় 5 কিমি কম হতো তাহলে ওই
ওই দূরত্ব অতিক্রম করতে সময় কত লাগতো। দেখো তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে বিফোর আর আফটার। আগে ধরো 50 কিমি/আওয়ারে যাচ্ছিলো, এবার 5 কিমি স্পিড হচ্ছে 5 কিমি/আওয়ার যদি কমিয়ে দেওয়া হয় তাহলে এখন কত আসলো 45। তাহলে এখান থেকে যদি আমি 5 দিয়ে কাটি, এটা 10, এটা 9 আসলো। তাহলে স্পিড এটা আসলো, দূরত্ব একই, তাহলে নিশ্চয়ই ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে স্পিড আর টাইমের মধ্যে। তাহলে টি এর মান এখানে আসবে 9:10, এইটা আসলো। এবারে বলছে যে আগে আমাদের এই 9 সমতুল্য এখানে কত 60 লাগছিল, 60। তাহলে এক্ষেত্রে আমাদের এই জায়গাটা ভুল হয়েছে, এখানে 50 হবে না, এই জায়গাটায় দেখো এখানে 10 কিমির জন্য 12 মিনিট সময় লাগছিল। তাহলে আমরা এই 12 মিনিট 9 যেহেতু এখানে আগে সময় লাগছিল হচ্ছে কত 12 মিনিট, তাহলে এখন তাহলে 10 অনুপাতের জন্য কত সময় লাগবে, এটা হচ্ছে 12/9 ইন্টু 10। তাহলে 3 দিয়ে কাটলে এখানে আসলো 4, মানে 40/3, মানে 40, এখানে 3 দিয়ে যদি কাটো ভাগ করো তাহলে 3 1 3, 1 0, 3 3 9, তাহলে হচ্ছে 13/1/3, মানে হচ্ছে 13 মিনিট 20 সেকেন্ড। তার মানে বিয়ের দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো 98 দাগের কোশ্চেনে কী বলছে, দুটি পাইপ পি এবং কিউ একসঙ্গে কাজ করে 20 মিনিট, পি একা চৌবাচ্চাটি 30 মিনিটে ভর্তি করে, তাহলে কিউ একা চৌবাচ্চাটি ভর্তি করতে কত সময় লাগবে। তাহলে এখানে যদি 60 হয়, এখানে 3, এটা হচ্ছে 2, তাহলে কিউ এর এফিসিয়েন্সি কত 1, তাহলে কিউ এর সময় লাগবে হচ্ছে 60 অংশ ভর্তি করতে বাই 1, তাহলে 60 মিনিট সময় লাগবে। তাহলে বি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট চলো 99 দাগের কোশ্চেনে বলছে স্থির জলে এক সাঁতারু বেগ হচ্ছে 9 কিমি/আওয়ার। তাহলে স্থির জলে সাঁতারুর বেগ যদি 9 কিমি/আওয়ার হয় তাহলে আমরা সেটাকে ভি ধরছি, ভি ইকুয়ালস টু 9 কিমি/আওয়ার। যদি স্রোতের বেগ মানে ইউ যদি হচ্ছে 6 কিমি/আওয়ার হয় তাহলে স্রোতের অনুকূলে সাঁতারুর বেগ কত হবে। তাহলে অনুকূলে যখন বলেছে তাহলে ভি প্লাস ইউ হচ্ছে এটা অনুকূল বেগ, তাহলে 9 + 6 মানে হচ্ছে 15 কিমি/আওয়ার। তাহলে হচ্ছে এ দাগের অ্যান্সার সঠিক। নেক্সট আজকে লাস্ট কোশ্চেন 100 দাগের কোশ্চেনে কী বলছে, 32 সেমি পরিসীমা বিশিষ্ট একটি ত্রিভুজের অন্ত ব্যাসার্ধ 6 সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। তাহলে পরিসীমা বলে দিয়েছে হচ্ছে তোমার হচ্ছে 32। তাহলে আমাদের একটা সূত্র জানা আছে, এর ক্ষেত্রে আমরা কিভাবে করব দেখো, 100তে যেটা বলেছে যে অন্তবৃত্ত তো আমাদের মান বলে দেওয়া আছে আর পরিসীমার মানটা আমাদের বলে দেওয়া। আমাদের এখানে সূত্র কী বলো তো, এখানে হচ্ছে আর মানে অন্তব্যাসার্ধ যদি আর হয় সেটা হচ্ছে ছবিটাকে এরকম, ছবিটা হচ্ছে এই ত্রিভুজ আর এর মধ্যে আছে এই যে সার্কেল, এর যে রেডিয়াস এটা বলে দেবো, এর যে রেডিয়াস এইটা বলে দেওয়া আছে এখানে, এটা হচ্ছে 6 বলে দেওয়া আছে, 6 সেমি। এবার আমাদের সূত্র হচ্ছে আর ইকুয়ালস টু এ হচ্ছে ক্ষেত্রফল মানে ত্রিভুজের ক্ষেত্রফল বাই হচ্ছে এস হচ্ছে এই বৃত্তের অর্ধ পরিসীমা। এবার আমাদের এখানে পরিসীমা বলে দেওয়া আছে, সরি বৃত্তের না, এই ত্রিভুজের পরিসীমা অর্ধ পরিসীমা এস হচ্ছে কি ত্রিভুজের অর্ধ পরিসীমা। তাহলে এস ইকুয়ালস টু এখানে বলে দেওয়া আছে টোটাল পরিসীমা বলে দেওয়া হচ্ছে 32, তাহলে অর্ধ পরিসীমা হচ্ছে 32/2 করলে 16 সেমি হচ্ছে ত্রিভুজের অর্ধ পরিসীমা। তাহলে এখানে আমি মানটা বসাই, আর এখানে আমাদের আছে 6 সেমি ইকুয়ালস টু এটা আমাদের বের করতে হবে ত্রিভুজের ক্ষেত্রফল, আর এসটা হচ্ছে ত্রিভুজের অর্ধ পরিসীমা, তাহলে এখানে 16। তাহলে এ ইকুয়ালস টু কত আসছে 16 × 6 মানে 6 × 96 এখানে হচ্ছে সেমি স্কোয়ার। তাহলে ক্ষেত্রফল বেরিয়ে গেল ডি এর দাগ, 96 হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।